এই দেশ কেন সবার হচ্ছে না? যে নানা মত, নানা পথের বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশে নানান মতের, নানান পথের মানুষ আছে বৈকি, কিন্তু তাতে দ্বন্দ্বটাও যেন মাঝে, মাঝে খুব স্পষ্ট হয়ে ওঠে। বাউল আবুল সরকারকে গ্রেপ্তার এবং তার পরবর্তীতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির কারণে এই প্রশ্ন আবারও ঘুরে ফিরে আসছে, এই দেশ কেন সবার হচ্ছে না? তাই নিয়ে একটু আলাপ করতে চাই। নিউজ অ্যান্ড নয়েজে আলাপের অতিথি লেখক এবং গবেষক অরূপ রাহি। অরূপ রাহি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। যে কারণে এই প্রশ্ন, এই দেশ কেন সবার হচ্ছে না, আবুল সরকার, বাউল আবুল সরকার, তাকে গ্রেপ্তার করা হলো, তাকে জেলে পাঠানো হলো, তার মুক্তির দাবিতে মানববন্ধনে সংঘর্ষ হলো, শাহবাগে এই একই রকমের দাবিতে সংঘর্ষ হলো, তার মাঝে আরও একটি বাউলকে নির্যাতনের ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রচুর মাজার ভাঙা হয়েছে, কিন্তু বিষয়টা এমন না যে শুধুমাত্র এই সময়ে হয়েছে। আমরা গত কয়েক দশকের ইতিহাসেও যদি দেখি, এই ঘটনাগুলো ঘটছে। বাউলদের সাথে পালাকার, বয়াতি, যাই বলি না কেন, যারা সহজিয়া সাধনা করতে চান, তাদের সাথে সমাজের, রাষ্ট্রের দ্বন্দ্বটা কোথায়, কিংবা শাসক গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠের দ্বন্দ্বটা কোথায়? আপনি খুব সুন্দরভাবে জিনিসটা ফ্রেম করছেন। প্রথমত হচ্ছে যে আপনি যেটা খুব ঠিকঠাকই বলছেন যে এইটা নতুন নয়। বাংলাদেশে শুধু নয়, এই পুরো অঞ্চলেই আমরা এমনকি যদি শুরু করি তো ব্রিটিশ আমল থেকেও আমরা এইগুলো রেফারেন্স পাবো, যেখানে ধরেন বাউল ফকির ধ্বংস ফতোয়া, এইরকম বইপত্র লিখে বাউল ফকিরদের বিরুদ্ধে ফতোয়া জারি করার ইতিহাসও আছে, এই বাংলায় আছে। তো ফলে সেটা খুব লম্বা ইতিহাস। আমরা আগে একটু আমাদের এই সময় থেকে শুরু করি আলাপটা, যে ধরেন আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা বড় ঢেউ দেখলাম, মাজার ভাঙা, আখড়া ভাঙা, বাউল ফকির সুফি যত ট্র্যাডিশন আছে তাদের উপরে হামলা, নারীর উপরে হামলা, আদিবাসীদের উপরে হামলা। এই যে ব্যাপারটা ঘটলো জুলাই গণঅভ্যুত্থানের পরে, সেইটা আমাদের অনাকাঙ্ক্ষিত অনেকের কাছেই, কিন্তু এইটার একটা সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বা ভিত্তিও আছে বলে আমি মনে করি। কিভাবে বলবো জিনিসটা, ধরেন যে আমরা যে জুলাই গণঅভ্যুত্থানটা করলাম, আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ, একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্টিক শাসন, সেটার অবসান ঘটাইলাম আমরা। কিন্তু আমার মনে হয় যে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, মানে একটা নির্বাচন, ডাকাতি করা ইত্যাদি নানা রকম যত কুকর্ম তারা করছে, সেইটার পরের নতুন বাংলাদেশটা কেমন হবে? হ্যাঁ, আমাদের রেটরিক ছিল, বহু রকম কথা ছিল, সবার বাংলাদেশ হবে, ইনক্লুসিভ বাংলাদেশ হবে, কিন্তু একটা গণতান্ত্রিক ন্যায় ইনসাফের সবার বাংলাদেশ কিভাবে আমরা নির্মাণ করব, সেই বিষয়ে আমাদের সমাজের মধ্যে গভীর ব্যাপক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রস্তুতি ছিল, জ্ঞানগত প্রস্তুতি ছিল বলে আমি অন্তত মনে করি না। এইখানে যে বড় গ্যাপ বা বড় অভাবটা ছিল, সেই গ্যাপ বা অভাবের একদম এক ধরনের বলতে পারি যে আমরা খুবই প্রকট একটা প্রকাশ ঘটলো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই মাজার সহ নানা রকম কমিউনিটির উপরে হামলার মধ্য দিয়ে। কিন্তু এটা কি জুলাই গণঅভ্যুত্থানের আগে ছিল না? যেটা আপনি বলেন, হ্যাঁ ছিল তো। আমরা কিন্তু হাসিনা আমলেও এইরকম মানুষদের উপরে, তৌহিদে জনতার নামে, আরো বহু নামে মানুষদের উপরে হামলার ঘটনা দেখছি। আমি রীতা দেওয়ান, শরীয়ত সরকার, হ্যাঁ, আমি নিজে বহু এরকম প্রোটেস্ট অর্গানাইজিং এ ছিলাম হাসিনা আমলেও। ফলে যারা মনে করেন যে হাসিনা আমলে কোথায় ছিল এরা, ব্যাপারটা একদমই তা না। আমরা সবসময় বাংলাদেশে যে কোনো ধরনের চিন্তা, মত ইত্যাদির মানুষের যে মর্যাদা সহ বাঁচার অধিকার, কথা বলার অধিকার, সেটার পক্ষে সবসময় ছিলাম। এখন দেখেন, হাসিনা আমলে বাংলাদেশে সমাজকে যে দুই ভাগে ভাগ করে শাসন করার যে একটা কৌশল ছিল, যে সমাজকে দুই ভাগে ভাগ করা কিরকম, এক হচ্ছে সেকুলার, এক হচ্ছে ফান্ডামেন্টালিস্ট, মানে সেই ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি। হ্যাঁ, যে সমাজের একটা অংশ নাকি সেকুলার মানে হচ্ছে ধর্মবিদ্বেষ, ধর্মহীনতা, ধর্মবিদ্বেষ, খুবই ভুলভাল আলাপ এগুলোর মধ্যে কোনো সোশিওলজিক্যাল, ফিলসফিক্যাল কোনো বোঝাপড়া নাই। এগুলো হচ্ছে মানে একদমই কি বলে যে সুপারফিশিয়াল, খুবই ভাষা জ্ঞান এবং সস্তা পপুলিস্ট আলাপ দিয়েই এটা চলতো। কি
সমাজটাই দুই ভাগে বিভক্ত, একদিকে হচ্ছে সেকুলার, আর একদিকে হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। হাসিনা সরকার এই দুই বিভাজনকে কাজে লাগায় পুরা তার আমলটা পার করছে, এবং এই বিভাজনের সুবিধা মানে হাসিনা সরকার শুধু একা নেয় নাই, পরিচয় নামে যারা রাজনীতিটা করে তারাও এটা নিচ্ছে। ফলে এইটা তাদের মধ্যে এক ধরনের উইন উইন ব্যাপার ছিল, দুই পক্ষই লাভবান হইতো। এখন এই যে পরিচয় বিভাজন, সেকু ফান্ডি বিভাজন, এই যে বাইনারি পলিটিক্স, খুব পপুলার কথা না, বাইনারি পলিটিক্স, কিন্তু বাইনারি পলিটিক্সটা কিভাবে সমাজে কাজ করে এবং সেইটার থেকে একটা সমাজ বের হবে কিভাবে, ওইখানে যে আমাদের সাংস্কৃতিক, দার্শনিক, জ্ঞানতাত্ত্বিক বোঝাপড়াটা, ওই বোঝাপড়ার বিপুল অভাব আমাদের সমাজে চলমান। এখান থেকে আমরা ওই একই কারণে আবার হাসিনা শেষ, কিন্তু ওই বাইনারি পলিটিক্স বহাল। আবার জুলাই গণঅভ্যুত্থান তো ছিল বৈষম্যের বিরুদ্ধে, একটা ইনক্লুসিভ বাংলাদেশের পক্ষে, এক ধরনের সব মত এবং পথের মানুষকে অ্যাকোমোডেট করে একটা বাংলাদেশ তৈরি করার। তাহলে সেই পথে কি যাত্রাই শুরু হলো না? মানে কোথায় পথটা বেঁকে গেল, কোথায় হোঁচট খেলো? দেখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটাও খেয়াল করতে হবে যে আমরা কিন্তু দেয়ালে দেখছি এইগুলি। আমরা দেয়ালে দেখছি যে এমনকি দেয়ালে সেকুলার বাংলাদেশ এটাও ছিল, পাহাড় সমতল সবাই মিলে একসঙ্গে থাকবে এটাও ছিল, লিঙ্গ নির্বিশেষে সবাই একসঙ্গে থাকবে এটাও ছিল, সব মিলেই তো বাংলাদেশ এটা। কিন্তু এইটা তো আমরা সবাই মনে করি নাই, এখানেই একটা গ্যাপ আছে। এই যে দেয়ালের ভাষা, এই দেয়ালের ভাষাটা আমরা সকলের মানে এই সমাজের যত রকম মানুষ আছে আমরা সবাই সেটা মনে করি নাই। অনেকেই মনে করে যে এই দেশটা 95% মুসলমানের দেশ। এখন এই 95% মুসলমানের দেশ, এটা তো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মুসলমান তো বহু রকম আছে এই সমাজে। ফলে তখন হয় কি যে একটা পরিচয়বাদী সংখ্যাগরিষ্ঠতার একটা আইডিয়াকে ব্যবহার করে সমাজের মধ্যে একটা একমাত্র কোনো একটা বুঝ বা মতাদর্শের একটা কি বলা যায় রাজনীতি চাপায় দেওয়ার একটা আকাঙ্ক্ষা অনেকের মধ্যে আছে। ওই অংশটা কিন্তু এই ইনক্লুসিভ বাংলাদেশ চিন্তা করে। কিন্তু এই আকাঙ্ক্ষা কি ধর্ম, মত, নাকি এক ধরনের রাজনীতি? এটা একটা রাজনীতি। এই রাজনীতির সঙ্গে মত বিচ্ছিন্ন নয়, এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কেন বলি যে আমাদের জ্ঞানতাত্ত্বিক এবং সাংস্কৃতিক বোঝাপড়াগত সংকট আছে। এই যে মত এবং রাজনীতি, এটা সবসময় বিচ্ছিন্ন থাকে না, কখনো কখনো থাকে, অনেক ক্ষেত্রেই এটা আসলে একাকার। ধরেন যে আমার যদি ধর্মের বুঝটা হয় যে এক ধরনের বর্ণবাদী বুঝ, ঔপনিবেশিক বুঝ, পুরুষতান্ত্রিক বুঝ, তাহলে আমি ধর্মের ব্যবহারটা একভাবে করব। আর আমার বুঝটা যদি ধর্ম বিষয়ে ঔপনিবেশিক না হয়, বর্ণবাদী না হয়, পুরুষতান্ত্রিক না হয়, তাহলে আমি ধর্মের ইন্টারপ্রিটেশনটা আমার ভিন্ন হয়ে যাবে, এবং আমার তখন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক চিন্তা, চর্চা, প্রকল্পও ভিন্ন হবে। তো ইনক্লুসিভ বাংলাদেশ হতে হলে আমার যেরকম ধর্মের বুঝ দরকার, সেই বুঝটা তো অনেকেরই নাই। এবং এই জুলাই গণঅভ্যুত্থানের তারাও হয়তো পার্ট, নানানভাবে পার্ট, কিন্তু ওই অংশটা কিন্তু এইভাবে ইসলামকে বা ধর্মকে বুঝতেছে না, যেই বোঝার মধ্যে দিয়ে সকল মানুষের মর্যাদা সম্পন্ন সহ অবস্থান নিশ্চিত করা যায়। ওখানে একটা বড় সমস্যা বাংলাদেশ। আপনি যে শুধু ইসলামের কথা বলছেন, আমরা তো অন্যান্য ধর্মেও দেখি এই যে মানে নিজের ধর্মের বিশ্বাসকে যে অ্যাবসলিউট মনে করা, সেটা তো হিন্দু ধর্মেও আমরা দেখি, সেই ফান্ডামেন্টালিজম, কিংবা অন্যান্য অনেক ধর্মেও তো দেখি। অবশ্যই এইখানে আপনি এটা খুব ভালো পয়েন্ট বললেন। আমি কিন্তু যেহেতু বাংলাদেশের ওই যে একটা ক্লেইম আছে এবং একটা পপুলিস্ট পলিটিক্স আছে, পরিচয়বাদী পলিটিক্স আছে, যে 95% দেশ বাংলাদেশ, ওইখান থেকে আমি বললাম। এখন ধরেন একই ঘটনা কিন্তু আজকের ভারতে একই জিনিস হচ্ছে। আরএসএস যেইভাবে হিন্দুত্বর ব্যাখ্যা দেয়, হিন্দু ধর্মের ব্যাখ্যা দেয়, আরএসএস মানে মোদির এই দল, তারা, বিজেপি এবং আরএসএস, তারা যেভাবে ধর্মকে ব্যাখ্যা করে, তারা যেভাবে হিন্দু আইডিয়াকে ব্যবহার করে, হিন্দুস্তানকে কনসেপ্টুয়ালাইজ করে, ওটাও ওই একই রকম পলিটিক্স হাজির করে। ইনক্লুশন নয়, এক্সক্লুশন, একটা এক্সক্লুসিভ মতবাদের একচ্ছত্র শাসন, এইটা যেটা আরএসএস বিজেপি করে, আমাদের এখানেও ইসলামের নামে একটা বিরাট অংশ মানুষ তারা এইরকম একটা একই রকম মতাদর্শিক একটা শাসন জনগণের উপরে চাপায়। এরা আসলে ইনক্লুসিভ। ভারত বাংলাদেশের কথা বলছেন, আমরা তো ওয়েস্ট ও হোয়াইট সুপ্রিমেসি দেখি। অবশ্যই এগুলো সব লিঙ্কড। এখানেই আসতেছে আমার কথা, যে আমরা যখন, আমি এখানে পারবো যে ধর্ম বিষয়ে আমাদের বুঝটা কেমন, তার উপর নির্ভর করে সবকিছু। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি সেটার উপর নির্ভর করে। আজকে যে এই যে হিন্দু, এই যে ধর্মের আইডিয়াটা, হিন্দু যে একটা ধর্ম, এই কথাটা এস্টাবলিশই হয়েছে একাডেমিক্যালি, অ্যানথ্রোপোলজিক্যালি, সোশিওলজিক্যালি ব্রিটিশ আমলে। মূলত এটা ব্রিটিশদের তৈরি করা একটা কনসেপ্ট যে হিন্দু একটা ধর্ম। হিন্দু বলে তো কোনো ধর্ম ছিল না এখানে, এমনকি বৌদ্ধও কোনো ধর্ম ছিল না। এগুলো ছিল মত, বিভিন্ন রকম মতের সমাহার। ধর্মের এই যে আইডিয়া, কলোনিয়াল আইডিয়া, ঔপনিবেশিক আইডিয়া, সেই আইডিয়ার যারা যারা উত্তরসূরি, তারা প্রত্যেকেই একই সমস্যা করে।
তাহলে- সেটা সেটা ইউরোপের খ্রিস্টিয়ান বলেন, ভারতের হিন্দুত্ববাদীরা বলেন, বাংলাদেশের ওই ধরনের ওই যে যারা ইসলামের পরিচয়ে একটা ফ্যাসিস্ট পলিটিক্স করতে চায়, তারাও এই একই মোডে চিন্তা করে। আমি ওটা হচ্ছে যে ধর্মের ঔপনিবেশিকতার বুঝ। কিন্তু এই যে ধর্মের বোঝাপড়ার অভাব বলছেন, তাহলে কি বিশ্বজুড়ে এই ধর্মের বোঝাপড়ার অভাব? মানে এটা কি গ্লোবাল ফেনোমেনা? গ্লোবাল ফেনোমেনা। আমি এটা আপনাকে বলি যে আমরা যে দুনিয়াতে এখন যে ধর্মের বিষয়ক, কালচার বিষয়ক বুঝের মধ্যে আছি, ধরেন আপনি একটা ধরেন এই যে একটা খুব পপুলার একটা কনসেপ্টের কথা বলি, যে ওই যে এন্ড অফ হিস্ট্রি, ফুকুয়ামা। এখন এন্ড অফ হিস্ট্রি কিন্তু বিশাল অংশ মানুষের মানে একটা আইডিয়া ছিল, বিশেষ করে ক্যাপিটালিস্ট লিবারাল যারা চিন্তা করে দুনিয়ার, তারা মনে করে যে দুনিয়াতে ক্যাপিটালিজমের শেষ কথা, এন্ড অফ হিস্ট্রি। তারা মনে করে যে এই যে ইউরোপের সিভিলাইজেশনাল একটা কোট আনকোট প্রোগ্রেস হয়েছে, মডার্নিটি হয়েছে, এটাই এন্ড অফ হিস্ট্রি। এখন এই মতের মধ্যে তো অনেকেই বাস করতো, এটা তো ঠিক, কিন্তু এই মতটা কি ঠিক তা তো নয়। ফলে হিস্ট্রি সম্পর্কিত বোঝাপড়াটা আসলে কিন্তু গ্লোবাল ফেনোমেনা ছিল এটা, এই অর্থে এন্ড অফ হিস্ট্রির আইডিয়াটা এটা তো এখন বাতিল হয়ে গেছে। মানে থিওরিস্টরা, ফিলসফাররা, মানে আরো বহু রকম মানুষজন মিলে এই যে এটা যে একটা ফ্লড, ইভলভিং থিং, হ্যাঁ অফকোর্স বিবর্তনশীল সবকিছুই, এমনকি আমাদের ধর্ম বিষয়ক আইডিয়া, সংস্কৃতি বিষয়ক আইডিয়া, খোদ মানুষ সংক্রান্ত আইডিয়াও আসলে বিবর্তনশীল। এখন এই ফ্রেমওয়ার্কে তো আপনি চিন্তা করতে পারেন না যখনই, তখনই আপনি একটা বিশেষ মানে একটা হিস্ট্রির বুঝ, ধর্মের বুঝ, কালচারের বুঝ আপনি চাপায় দিবেন। ওটা ইউরোপের মানে বিশেষ করে হোয়াইট সুপ্রিমেসিস্ট এবং ক্যাপিটালিস্টরা এটা খুব পাওয়ারফুলি এতকাল ব্যবহার করছে, এখন ওইটা ভেঙে যাচ্ছে। আমি বলছিলাম এই গত 500 বছরের ইতিহাস যদি আমি বলি, আমি একটা সহজ রেফারেন্স দিচ্ছি আমাদের যারা হয়তো এই আলাপের নতুন। কলম্বাস পরবর্তী দুনিয়া, কলম্বাস পরবর্তী দুনিয়ায় যে একটা মানে প্রায় 500 বছরের ঔপনিবেশিক শাসন, তার মধ্যে দিয়ে সারা দুনিয়া গেছে। সারা দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার বড় অংশ গেছে, এমন কোনো অংশ তেমন বাদ নাই। এই যে শাসনের মধ্যে যে নতুন একটা জ্ঞান ব্যবস্থার মধ্যে আমরা ঢুকছি, ঔপনিবেশিক জ্ঞান ব্যবস্থা, সমাজকে, সংস্কৃতিকে, অর্থনীতিকে, ভূগোলকে, টেরিটরিকে, বর্ডারকে নতুনভাবে বিন্যস্ত করা হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের জ্ঞানগত, আমাদের চৈতন্যগত, সাংস্কৃতিক পরিমণ্ডল সব কিছুর একটা মানে মানে কী বলে এটাকে, যে একটা বিপুল একটা অভিঘাত, তার মধ্যে দিয়ে আমরা গেছি। এবং আপনি কি শুধু খেয়াল করেন যে ধর্ম সম্পর্কিত বুঝের হিস্ট্রিটা কেমন, ধরেন ইসলামেই দিন এইটার আইডিয়া কি, সেইটা প্রাক মানে অর্থাৎ নবী মোহাম্মদ আসার আগে যে আইডিয়া ছিল দিন সম্পর্কে, তারপরে দিন সম্পর্কিত আইডিয়া প্রি কলোনিয়াল টাইম এবং পোস্ট কলোনিয়াল টাইমে এসে দিনের আইডিয়া কত যে আমূল পরিবর্তন ঘটে গেছে, এই হিস্ট্রি তো আমাদের এখানকার মানে ধর্মের আলোচকরা করে না। তেমনি ক্রিশ্চিয়ানিটির আইডিয়া একইভাবে পরিবর্তন হয়েছে। যেটা আমি বললাম যে যেমন হিন্দু বলে একটা ধর্ম রীতিমতো ব্রিটিশরা আবিষ্কার করে দিছে, এই নাও তোমাদের ধর্ম, হিন্দু ধর্ম। এই যে পুরো 500 বছরের ঔপনিবেশিক অ্যানথ্রোপোলজি, সোশিওলজি এবং সার্ভে, সুমারি, কি বলে সেন্সাস, এইসবের মধ্য দিয়ে একটা, যদি আমি ফুকোডিয়ান ভাষা বলি যে একটা গভর্নমেন্টালিটি, এইটার মধ্যে দিয়ে আমাদের সারা দুনিয়ার সাংস্কৃতিক, রাজনৈতিক, জ্ঞানতাত্ত্বিক এবং ধর্মীয় একটা পুনর্বিন্যাস ঘটছে। আমরা মূলত এই পুনর্বিন্যাসের পুরো প্রক্রিয়াটাকে একসঙ্গে খেয়াল করতে পারি না বলে মূলত আমরা একটা ঔপনিবেশিক আধুনিক একটা পরিগঠনের মধ্য থেকে এবং কখনো কখনো সেটার একটা রিয়াকশন আকারে আমরা ধর্মটাকে চিন্তা করি, কনসেপ্টুয়ালাইজ করি, ওটাকে ব্যবহার করি বা ওটার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করি। তারই ফলাফল হচ্ছে সারা দুনিয়ায় পার্শিয়াল এবং কলোনিয়াল। আমি শুধু পার্শিয়াল বলেও জিনিসটা ধরা যাবে না, মানে পার্শিয়াল তো বটেই, কারণ সমগ্রকে ধরতে পারতেছে না, হিস্ট্রির যত ডাইমেনশন ঘটছে এইটাকে একসঙ্গে ধরতে পারতেছে না। সে হয়তো একটা রিয়াক্টিভ মোড থেকে কখনো দেখে, কলোনিয়াল মডার্নিটি বা ঔপনিবেশিক আধুনিকতার রিয়াকশন আকারে সে নিজেকে চেনে এবং সেটা থেকে রিয়াক্ট করে, অথবা এই রিয়াকশনও সবসময় হয়তো করে না, সে একটা আনকনসিয়াসলি মানে এখন তো এটা নর্মাল, এটা একটা স্বাভাবিক অবস্থা, 500 বছরের নতুন স্বাভাবিকতা। আমি বলি যে স্বাভাবিকতার জুলুমশাহী, আমাদের যে কমন সেন্স ধর্ম বিষয়ে, ইতিহাস বিষয়ে, সংস্কৃতি বিষয়ে, এই কমন সেন্সটা এখন যেটা ডমিনেন্ট, এইটা মূলত 500 বছরের সৃষ্টি। এর মধ্যে আমরা বাস করি, খাই, ঘুমাই, নিঃশ্বাস নেই, সব কিছু করি। ফলে এখান থেকে জিনিসটাকে দেখা খুব কঠিন আনলেস আমরা খুব গভীরভাবে চিন্তা করি। আমি একটু ন্যারো ডাউন করি আলাপটা। এই সামগ্রিক আপনার যে বিশ্লেষণ, সেই বিবেচনায় বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কোথায় দাঁড়িয়ে আছে গত 54 বছরে? আমার তো
সরকার এসেছে, সরকার গেছে, সবাই ভালো বাংলাদেশের কথা বলেছে, ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছে। এই প্রশ্নটা যেমন জানতে চাই, একই সাথে এইটাও একটু বলবেন। আপনি বলছিলেন যে অনেকে মনে করে এটি 95% মুসলমানের বাংলাদেশ, এটা 100% মানুষের বাংলাদেশ, সত্য, কিন্তু 95% মানুষ তো মুসলমান। এই বিষয়টাও কি মাথায় রাখা জরুরি না? অবশ্যই জরুরি। এখন এই মুসলমানের মধ্যে আপনি যদি জানেন ইসলামের ইতিহাস এবং ইসলামের সংস্কৃতির যদি বৈশ্বিক আমরা পরিমণ্ডলে খেয়াল করি, বাংলাদেশেও শুধু নয় বৈশ্বিকভাবে বলছি, কত শত মতামত আছে এবং কত শত ধারা আছে, শত শত ধারা আছে। এখন প্রত্যেকটা ধারায় আরেক ধারাটাকে ক্রিটিক করে, কেউ কেউ অন্য অনেক বেশিরভাগ ধারাকে খারিজ করে, কাফের ফতোয়া দেয়, মুশরিক ফতোয়া দেয়। এখন এই যে এটাকে আমরা ফতোয়া, যদি আপনি বাংলায় এখনকার বাংলা হয়ে গেছে ট্যাগিং, আপনি ট্যাগিংও বলতে পারেন। এখন এইটা কিন্তু মানে ফলে এইটা এইখানে বললাম যে 95% এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনস্ট্রাকশন। পপুলেশন আর ইডিওলজিতে এক জিনিস না। পপুলেশন তো 100 ভাগ, আপনি বলেন সবাই তো মানুষ, আর সবাই মানুষ এটা অনেকে মনেও করে না। আদিবাসীদেরকে অনেকে মানুষ মনে করে না, তো সাপ ব্যাং মনে করে। নন বাইনারি মানুষদেরকে মানুষই মনে করে না, ওরা তো মানে একটা জাস্ট জীবদেহ মনে করে। ফলে আপনি যখন মানুষ বললেন, এইটা একটা সবার কাছে গ্রহণযোগ্য নয়। তেমনি 95 ভাগের আইডিয়াটাও একটা কনস্ট্রাকশন, একটা ইডিওলজিক্যাল কনস্ট্রাকশন। 95 ভাগের মধ্যে যে মানে অসংখ্য মতবাদিক পার্থক্য আছে, ওইটাকে ব্লার করে দিয়ে একটা পরিচয় নির্মাণ হলো ওটার মধ্যে দিয়ে। ধরেন এখন এই সামগ্রিক বাস্তবতায় এই 95% মানুষের যেমন মনে রাখতে হবে আরও 5% মানুষ বাংলাদেশি আছে, ওই 5% মানুষকেও মনে রাখতে হবে 95% মুসলমান বাংলাদেশি আছে। এই 100% একভাবে কেন মনে করতে পারছে না আমরা সবাই মিলে বাংলাদেশ? এবং 54 বছরে সেই যেটি জিজ্ঞেস করছিলাম যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কোথায় দাঁড়ালো তাহলে? আমি একটু পেছন থেকে আসি। সেটা হচ্ছে যে আমরা এই যে যখন বলি যে বাংলাদেশ রাষ্ট্রটা, তো যেটা হয় যে আমরা মূলত এই রাষ্ট্রগুলির একটা সাধারণ ঐতিহাসিক কি বলা যায় নাম আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা ধরেন যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে যেসব রাষ্ট্র স্বাধীন হইল, স্বাধীন রাষ্ট্র হইল, নেশন স্টেট বলে, জাতিরাষ্ট্র। এই জাতিরাষ্ট্রগুলি মূলত এক ধরনের জাতীয়তাবাদী চিন্তার ভাবাদর্শিক একটা প্রকল্পের মধ্যে হাজির হওয়া রাষ্ট্র। মানে এর মধ্যে একটা পরিচয় ভিত্তিক রাজনীতির গল্প আছে। এইটা যখন নতুন, বিশেষ করে ধরেন আপনি জাতীয়তাবাদী রাজনীতি মানুষকে যেহেতু মুক্তি দেয় নাই এবং পুঁজিবাদ পুরুষতন্ত্রকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, বা অনেকে চাই নাই সেটা মোকাবেলা করতে, যে কারণে জাতীয়তাবাদ এক ধরনের চোরাবালির মতন, ফ্রান্স ফানোর ভাষায় চোরাবালি। তো এই চোরাবালির মধ্যে আমরা পড়ে গেছি। এখন এখান থেকে মুক্তির আকাঙ্ক্ষা মানুষ যেমন করে, একই সঙ্গে বিশেষ করে গ্লোবাল ওয়ার অ্যান্ড টেরর প্রজেক্ট, আরও মডার্নাইজেশন থিওরির প্রবলেম, বা এই যে আমরা দুনিয়া মানে কি বলা যায়, এটা একটু সোশ্যোলজিক্যাল আলাপ হয়ে যাচ্ছে, যে ধরেন যারা কিনা ভাবছিল যে দুনিয়াতে ক্যাপিটালিজম মডার্নিটি দুনিয়ার সবাইকে কোট আনকোট রেশনাল করে তুলবে, কোট আনকোট রিজনেবল করে তুলবে ইত্যাদি, এই প্রকল্পটা এইরকম একটা যে আইডিয়া, সেটা আসলে ইতিহাসে ভুল প্রমাণিত হয়েছে। এখন এই যে একদিকে ক্যাপিটালিজমের ক্রাইসিস, নেশন স্টেট যে সমাধান করতে পারে না সমস্যা, সেটার ক্রাইসিস, সব মিলায়ে, এবং সমাজে যে নতুন কালচারাল এবং সামাজিক এবং রাজনৈতিক সংকট তৈরি হয় পোস্ট কলোনিয়াল নেশন স্টেটগুলোতে, ওই সংকট মোকাবেলার ক্ষেত্রে আমাদের ভিন্ন কোনো সমাধান প্রস্তাবনা বড় আকারে সমাজের সামনে হাজির হয় নাই, বা হাজির করা সম্ভব হয় নাই যারা সংগ্রাম করেন মুক্তির জন্যে। সেই জায়গাটায় মূলত চলে আসে আমরা ভিকটিম, আমরা হচ্ছে এটার ভিকটিম, আমরা হচ্ছে সেটার ভিকটিম, একটা ভিকটিমহুডের পলিটিক্স দিয়ে একটা পপুলিস্ট পলিটিক্স শুরু হয়। ওইটা নতুনভাবে এখন আমরা ধর্মের পরিচয়ে দেখব, ওটা জাতির পরিচয়ে দেখব, ওই যে হোয়াইট সুপ্রিমেসিস্টের কথা বলেন ওইটা দেখব। দুনিয়াতে এইটা একটা কমন ঘটনা। এইখান থেকে মুক্তির জন্য আমাদের যে নতুন একটা রাজনৈতিক মানে একটা কল্পনা করা দরকার, একটা রূপরেখা দরকার, ওইটা হাজির করতে আমরা সমাজগতভাবে সামষ্টিকভাবে ব্যর্থ হচ্ছি। ওটা একটা সমস্যা। এখন এইটার জন্য যে কাজটা করা দরকার, সেই কাজের মধ্যে মন দেওয়ার, সেই কাজটা জরুরি মনে করার লোকের সংখ্যা যদি বাড়ে, তাহলে আমরা এই ক্রাইসিস থেকে মুক্তি হতে পারবো। তা না হলে বাংলাদেশ একটা পরিচয়বাদী এবং পরিচয় ফ্যাসিস্ট রাজনীতির, আইডেন্টিটি পলিটিক্স বলে না, আইডেন্টিটি পলিটিক্সের একটা আবর্তে আমরা মানে একটা লুপ। এই ধরেন 54 বছর ধরে আপনি যে বলছেন ওই যে নতুন ভাবনার রাজনীতিটা আমরা হাজির করতে পারিনি, প্রতিটা সরকারই তো বলেছে যে আমরা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ সোসাইটি গঠন করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের যেটা ওয়ান অফ দি টপ ডিজায়ার ছিল, ম্যান্ডেট ছিল, সেই জায়গায় আমরা তো ঠিক উল্টো চিত্র দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি পেছনের দিকে যাচ্ছি?
আমরা পেছনের দিকে যাচ্ছি বলতে কি আমরা নতুন সময়ে নতুন রকম সংকটকে ডেকে নিয়ে আসতেছি, আমি এইভাবে বলতে পারি। কারণ পেছনে তো আসলে হিস্ট্রিতে যাওয়ার সুযোগ নাই, আমরা নতুন রকম বিপদ বানাচ্ছি। আমরা যত এই খেয়ালটা করব না তত আমরা নতুন নতুন বিপদ বানাতে থাকবো। এই খেয়ালে রাষ্ট্রের দায়টা কোথায়? মানে আপনি ধরেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যদি গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকার হিসেবে বিবেচনা করি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের পরম আকাঙ্ক্ষার অভিপ্রায়ের সরকার, তাদের দায়টা কোথায় তাহলে? তারা তো নিশ্চয়ই, তারা তো রাজনৈতিক সরকার না, তাদের তো রাজনৈতিক অভিলাষ নাই, তাহলে তাদের দায়টা তারা পূরণ করতে পারছে না কোনো, সেই ফ্লটা কোথায়? তাদের দায় তারা পূরণ করতে পারেন না, এটা আমি অবশ্যই বলবো। এবং তাদের হয়তো নানামাত্রিক দুর্বলতা আছে। কেমন? আমি মনে করি যে এই যে গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার, আমাদের উপদেষ্টা সরকার, এই সরকারের যে নানা রকম স্টেক এবং নানা রকম স্টেক হোল্ডার, সেইটার যে একটা বিন্যাস, ক্ষমতার বিন্যাস, মানে এই সরকারের তো অন্তত পপুলিস্ট রাজনীতি করে ভোট অ্যাচিভ করার কোনো অবস্থা নাই, এটা ঠিক। কিন্তু এই সরকার তো মানে এমন নয় যে তারা সমাজে ভেসে থাকে, এমন তো না। এই রাষ্ট্রে তারা ভেসে থাকে না, তারা এই রাষ্ট্রের সঙ্গে এমবেডেড, কিন্তু বিভিন্ন রকম পাওয়ার ব্লকের সঙ্গে এমবেডেড, বা বিভিন্ন রকম পাওয়ার ব্লককে হিসাব করে করে তাদের চলতে হয়। ব্যাপারটা এরকম না যে তারা খুব চূড়ান্ত স্বাধীন একটা সরকার, এরকম না তো আসলে। এই পাওয়ার ব্লক কি সেই পাওয়ার ব্লক যে পাওয়ার ব্লকগুলোর কথা বলছিলেন, যে যারা এই ডিভাইড এন্ড রুল গেম খেলে যাতে কি বিভাজিত করে রাখতে চায়? অবশ্যই এই পাওয়ার ব্লকগুলির একটা প্রভাব এই সরকারের মধ্যে আছে। এবং এই সরকার এতটা শক্তিশালী সরকার নয় যে যেই শক্তিটা থাকলে এই পাওয়ার ব্লকগুলিকে কি বলে যে নিউট্রালাইজ করে কিংবা ব্যালেন্স করে কিংবা আটকায় দিয়ে এই রকম হামলা টামলা এগুলো বন্ধ করার মতন মেজার নিতে পারতো। একটা কোনো পরিষ্কার একটা ইনস্ট্যান্স আমরা দেখাতে পারবো না, সরকার দেখাতে পারবো না যেখানে একটা ভালো প্রিএমটিভ মেজার নেওয়া হয়েছে কিংবা একটা যথোপযুক্ত বিচার প্রক্রিয়া এইগুলা করছে। আমরা কোনো নমুনা দেখতে পাচ্ছি না। কেন এটা পারে না সরকার? কারণ তার কোথাও কোথাও ওই সব এক ধরনের সম্পর্ক বা এক ধরনের হিসাব নিকাশের কি বলা যায় যে চক্রে বা এক ধরনের পরিধির মধ্যে তাকে কাজ করতে হয়। এটা একটা বড় সমস্যা। এবং হয়তো সরকার পপুলিস্ট হওয়ার দরকার নাই, কিন্তু সরকার আসলে পপুলিস্ট পলিটিক্স যারা করে সেই পাওয়ার ব্লকের এক ধরনের ভাষা বুঝে কাজ করতে হচ্ছে তাদেরকে। সমাজের কি কোনো দায় নাই? নাগরিকের দায় নাই? মানে অবশ্যই শুধু কি রাষ্ট্রের উপর চাপিয়ে দেব? শুধু কি সরকারের উপর দোষ চাপিয়ে দেব? রাষ্ট্র তো একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, রাষ্ট্র কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা। কিন্তু আমরা দেখি যে রাষ্ট্রটা চালায় যারা, আলাপটা তাদের করতে হবে, তাদেরকে নিয়ে করতে হবে। ফলে সেখানে পলিটিক্যাল পার্টি এবং সমাজের আরো বহু রকম যারা যারা স্টেক হোল্ডার আমরা আছি সবাই। তো সেখানে এখানে রাষ্ট্রকে ওই অর্থে দায় দেওয়ার তেমন কিছু নাই। রাষ্ট্র একটা অ্যাবস্ট্রাক্ট ঘটনা, আমরা রাষ্ট্রকে কোথাও রাষ্ট্র ধরা যায় না। মানে বস্তুগত আমরা ধরতে পারি প্রধান উপদেষ্টাকে, আমরা ধরতে পারি সংসদকে, আমরা ধরতে পারি চিফ জাস্টিসকে, এতে না এগুলো ধরতে পারি, মানে আমরা ভিজিবল কোনো এন্টিটিকে ধরতে পারি। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি মনে করি যে ওই যে একটা খুব পূর্ণ বাংলা কথা আছে যে কথাটা দুই দিক থেকেই সত্য। একটা হচ্ছে যে রাজা কেমন প্রজা যেমন, আবার ঘুরা বলা যায় প্রজা কেমন রাজা যেমন। তো এই সম্পর্কটা একটা কি বলা যায় দ্বিমাত্রিক সম্পর্ক। এইখানে যেটা হচ্ছে যে আমাদের সমাজ যেহেতু এই পপুলিস্ট পলিটিক্সকে মোকাবেলা করার জন্যে, পরিচয়বাদী ফ্যাসিস্টিক পলিটিক্সকে মোকাবেলা করার জন্যে প্রয়োজনীয় প্রস্তুতি নাই, যেই প্রস্তুতি থাকলে সরকারকে পপুলিস্ট এইরকম লাইন মেনে চলার জায়গা থেকে সরকারকে বিরত করতে পারতো, প্রতিরোধ করতে পারতো, সেই শক্তিটা অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি যে দুর্বল। এবং সেই জায়গাটাই সমাজের দায়। সমাজের দায়টা এরকম যে আমাদের রাজনৈতিক দলগুলিকে সমাজের দিক থেকে পরিষ্কার বার্তা দেওয়া উচিত যে আমরা এই রকম একটা পরিচয়বাদী পপুলিস্ট পলিটিক্সকে আমরা গ্রহণ করব না। এবং কেন করব না, কেন এটা দেশের জন্য খারাপ, এই দেশটাকে অস্থিতিশীল করা কাদের স্বার্থ, এই দেশটাকে বিভাজিত করে রেখে এখানে দাঙ্গা হাঙ্গামা লাগায় রাখা কাদের স্বার্থ, এই দেশটাকে একটা কোনো মতের দেশ বানায় একটা ফ্যাসিস্টিক একটা অথরিটেরিয়ান রুলের মধ্যে নিয়ে যাওয়া কাদের স্বার্থ, এইটা বোঝা এবং বুঝে বাকি সবাইকে বোঝার মধ্যে এনগেজ করাটা এটা সমাজের দায়িত্ব অবশ্যই। আমরা আরেকটু ন্যারো ডাউন যদি করি, এই যে বাউল, পালাকার, সুফি গায়ক, সহজিয়া সাধনা যারা করেন, তারা সংখ্যায় লঘু, মানে একদম সংখ্যাতাত্ত্বিক বিচারে আমি সংখ্যা সেইভাবে মানে সংখ্যার অর্থে নিতান্তই সংখ্যার অর্থে।
সেই ছোট অংশটা কখনো কখনো কেন শত্রু হয়ে উঠছে? মানে সমাজের প্রতি তাদের দায়বোধ যেমন আছে, তাদের তো এক ধরনের এক্সিস্টেন্সও আছে, তাহলে তারা কেন শত্রু হয়ে উঠছে মাঝে মাঝে? আবার একই সাথে যদি এটাও বলেন যে তাদেরও তো মাথায় রাখতে হবে যে স্বাধীনতার নামে সব কিছু চর্চা করাও তো সমাজের জন্য সবসময় উপকারী না। হ্যাঁ, এখন ধরেন যে এই যে স্বাধীনতার আইডিয়াটা, এটা নিয়ে অনেক বড় এটা অনেক বড় বিতর্ক আছে, তাত্ত্বিক বিতর্ক আছে। ধরেন সেটা নিয়ে বিশেষ করে পশ্চিমে লিবারালিজম ফেল করার যে মুহূর্ত চলতেছে, তো সেখানে এই আলাপগুলো আসছে যে মানে যারা সেকুলারিজমের ক্রিটিক করে, যারা পরিচয়বাদী রাজনীতি করে, কোথায় লিমিট, আমরা কোথায় তর্ক, কোথায় সমালোচনা, ক্রিটিক কোথায় গিয়ে জাস্টিস করতে পারে, কোথায় ক্রিটিক জাস্টিস করে না, এগুলো লম্বা বিতর্ক আছে। আমরা সেদিকে যাচ্ছি না, শুধু এটা বলছি যে আমরা আমাদের নিজের বুঝটাকে যদি চূড়ান্ত মনে করি, আরেকজনও সেই রাইট আছে চূড়ান্ত মনে করার। এখন এইটা বাদ দিই আমি বলছি যে ধরেন আমাদের দেশে, এই যে শুধু আমাদের দেশে বলে নয়, প্রথমত এটা নোট রাখতে হবে বারবার যে আমরা ধর্মের একটা নতুন কাণ্ডজ্ঞানের জগতে বাস করতেছি। এখন গত 500 বছর তৈরি হওয়া ধর্ম বিষয়ক এই আইডিয়াগুলা গত 500 বছরের ঘটনা। তার আগে দুনিয়া আরেক রকম ছিল, কিন্তু তখনও কি বাহাস বন্ধ ছিল? এইটা হচ্ছে আমার প্রশ্ন। বাহাস যে জিনিসটা, তর্ক যে জিনিসটা, আপনি খালি ইসলামের ধরেন যে মুতাজিলা আর আশারিয়াদের মধ্যে যে বিতর্ক, কিংবা খারিজি এবং বাকিদের সঙ্গে যে বিতর্ক, সুফি এবং সুফি মতবাদী এবং যারা অন্য সুন্নি তাদের যে বিতর্ক, শিয়া এবং সুন্নি বিতর্ক, এরকম শত শত বিতর্ক এবং বাহাসের হিস্ট্রি মিলে তো ইসলাম। এবং সেখানেও কাফের ফতোয়া দেওয়া, মুশরিক ফতোয়া দেওয়া, সেটা তো সেই কাল থেকে চলমান, এখনো চলমান। মানে সমাজে থাকবেই তর্ক, যদি সমাজে না থাকে, এটা যতক্ষণ না কুটতর্ক হয় ততক্ষণ তো তর্ক সমাজের জন্য। এখন এই কোনটা কুটতর্ক, কোনটা ভদ্রতা, এই সীমাটা আসলে আইন দিয়ে নির্ধারণ করা যায়। স্বাস্থ্যকর ব্যাপার হচ্ছে এটাকে আইনের দিকে নিয়ে না যাওয়া। আইন দিয়ে তো এই অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে ফাইন লাইন ড্র করাও সম্ভব। তাহলে স্বাস্থ্যকর ব্যাপার হচ্ছে আপনি আপনার কালচারাল এক্সপ্রেশন দিয়ে, আপনার সাংস্কৃতিক প্রকাশ দিয়ে, আপনার চিন্তা দিয়ে, আপনার যুক্তি দিয়ে অন্য যেটাকে আপনি হানিকর মনে করতেছেন, যেটাকে আপনি অশ্রদ্ধা মনে করতেছেন, সেটাকে আপনি কাউন্টার করেন আপনার কথা দিয়ে, আপনার গান দিয়ে, আপনার কবিতা দিয়ে, আপনার দর্শন দিয়ে, আপনার তত্ত্ব দিয়ে, আপনার বাদ বাকি সব কিছু দিয়ে, আইনটা হাতে না তুলে নিয়ে এবং নানা রকম ট্যাগিং না করে যে যেটা কিনা তাকে হত্যাযোগ্য, নিপীড়নযোগ্য এবং তাকে কী বলা, যে ডিহিউম্যানাইজ করে ফেলে, ওই জায়গাটায় আপনি যাবেন না। এই সীমাটা আমাদের মানতে হবে। এখন আমি বলি যে আপনি বলেন যে বাউলরা বা ফকিররা তারা কেন শত্রু হয়ে ওঠে, এইটা আপনি খেয়াল করবেন। আমি বললাম যে বাহাসের হিস্ট্রি হচ্ছে পৃথিবীর বয়সের সমান প্রায়। এখন আমাদের এই অঞ্চলে আজকে থেকে কি এই বাহাস চলতেছে? আমরা কবিরের নাম জানি, আমরা দাদুর নাম জানি, আমরা রজবের নাম জানি, আমরা লালন ফকিরের নাম জানি, অসংখ্য শত শত নাম, এবং প্রত্যেকেই তৎকালীন সমাজের তাদের বুঝ অনুসারে যেসব অন্যায়, অবিচার, বেইনসাফি ছিল, বুঝগত সমস্যা ছিল, ধর্ম বিষয়ক বুঝের, জাতি বিষয়ক বুঝের, লিঙ্গ বিষয়ক বুঝের, সবগুলোতে প্রতিনিয়ত ক্রিটিক করছেন, প্রতিনিয়ত সমালোচনা, এবং নতুন সম্ভাবনা কি হতে পারে, সমাধান কি হতে পারে, সেগুলো প্রস্তাব করছেন। এবং গভীর সেসব তাত্ত্বিক দার্শনিক চর্চার অবদানের কারণেই আমরা একটা মোটামুটি সহনযোগ্য দুনিয়া এই যাবৎকাল পেয়ে আসছি। আপনি এই ধারাকে মানে যদি বন্ধ করে দেন, তাহলে আপনি এক ধরনের ফ্যাসিস্ট পলিটিক্সের মধ্যে ঢুকলেন। এখন আমি বলি, বাউল ফকির ধারা বলেন আর যা বলেন, এই যে পালাগান, এই পালাগানটা আমাদের এই অঞ্চল, এইটা একটু বলি 1 মিনিট। এই পালাগানটা কিন্তু আমাদের এই অঞ্চলের একটা ট্রেডিশন। এই ট্রেডিশনের মধ্যে কি হয়, কথায়, কবিতায়, ছন্দে, নাচে, গানে সিরিয়াস ফিলসফিক্যাল ডিসকোর্স হয়। এটা দুনিয়ায় আনপ্যারালাল, এরকম আর কোনো উদাহরণ নাই দুনিয়ায়। কিন্তু খেয়াল করতে হবে, এই ট্রেডিশনটা হচ্ছে ওরাল ট্রেডিশন, মূলত কথ্য সংস্কৃতি। এই কথ্য সংস্কৃতি কিন্তু ওই অর্থে নন মডার্ন ট্রেডিশন। খেয়াল করতে হবে কথাটা। মানে আধুনিক যে প্রিন্ট টেকনোলজি, আধুনিক যে ধরেন যে ইউনিভার্সিটি শিক্ষা ইত্যাদি, মোট কথা আধুনিকতা যত আয়োজন আছে, সেটার মধ্যে না ঢোকা একটা কমিউনিটি, তারা কিন্তু এই ট্রেডিশনটাকে এতকাল বয়ে নিয়ে আসছেন। ওটা একটা পার্টিকুলার একটা জ্ঞানের জগৎ, পার্টিকুলার তার একটা তার নিজের পেরিফেরিতে এক ধরনের। তারা গ্লোবালি কানেক্টেড নয় তা না, সবার হাতেই তো এখন অ্যান্ড্রয়েড আছে, সবার হাতেই। তারা শুধু অ্যান্ড্রয়েডের আগে না, তারা ধরেন ভিসিপি, সিডি, সেই জগতও তারা পার হয়ে আসছেন। কিন্তু তারা মূলত ওই নন মডার্ন এক ধরনের রিজনিংয়ের জগতে বাস করেন, নন মডার্ন এক ধরনের রেফারেন্সের জগতে বাস করেন।
ওখান থেকে তারা আর্গুমেন্টগুলো করেন, কিন্তু খুবই পাওয়ারফুলি করেন এবং অত্যন্ত কি বলা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেসব ইতিহাস আমাদের এখানে রচনা হয়েছে। এটা একটু সাইডে রাখি। এবার এইটার মধ্যে পালাগানে কি হয়, বিতর্ক হয়। ধরেন আপনি আদম, আমি শয়তান, এটা একটা পালার নাম, কিন্তু আদম শয়তান পালা। এখন আমি শয়তানের ভূমিকা যখন গান করতেছি বা আর্গুমেন্ট করতেছি, তখন আপনাকে কিন্তু আমি ধুইয়ে দেবো, আপনাকে ধ্বংস করে দেবো। এটা আমার পারফরমেন্স। এবং তখন আমি যতভাবে আলাপ করতে পারি, যতভাবে রিজনিং করতে পারি, যতভাবে আমি মেটাফোর দিতে পারি, সব আমি করবো আপনাকে ধ্বংস করার জন্য, মানে আপনাকে পরাস্ত করার জন্য যুক্তিতে। এবং সেখানে নানা রকম প্রতীক আসবে, মেটাফোর আসবে, আর্গুমেন্ট আসবে, নানা রকম আসবে। এই যে পারফরমেটিভ একটা জায়গা, এই মোমেন্টটাকে আপনাকে আলাদা করে বিচার করা শিখতে হবে। আপনি ওখান থেকে একটা কোট নিয়ে আসতে পারেন না যে এই যে আমাকে আদম বলে আমাকে এইভাবে ডিহিউম্যানাইজ করছে, এটা আপনি বলতে পারেন না। আপনাকে দেখতে হবে পুরো আর্গুমেন্টটা কিভাবে সাজানো হয়েছে এবং শেষে সে কি কনক্লুশনে যায়। জীব পর্মের পালায় ওই জিনিসটাই ঘটে। জীব পর্মের পালা, এখানে মূল ঘটনাটা ছিল জীব পর্মের পালা। জীব পর্মের পালায় দুজন মিলে যায় এবং পরমের প্রতি জীব তার ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব নিবেদন করে পালার শেষে এসে। এটাই হয়ে আসছে। কিন্তু মাঝখানে যে হয় আর্গুমেন্ট হয়, ছল হয়, জাতি হয়, কি বলে যে হাসিরস সহ সব রকম ভাবে জিনিসটাকে তারা আলাপটা আগায় নেয়। মানে তাহলে খণ্ডিত অংশের বিচারে এই যে পরিণতি, সেই পরিণতি আসলে খণ্ডিত অংশের বিচারের পরিণতি। একদমই তাই। এইটা একটা বিষয়। এখন আমার বক্তব্য হলো কি যে এইটা একটা এই ট্রেডিশনের মধ্যেকার ঘটনা, সেটাকে তার মতো করে দেখা দরকার। আমরা যারা এটাকে জাজমেন্ট দিচ্ছি, আমরা যারা এটাকে মনে করছি যে অবমাননা বা ইত্যাদি ইত্যাদি, তারা ঠিক কোন ধরনের ধর্ম বুঝের মধ্যে বাস করেন, আমার প্রশ্ন সেখানে। এই কমিউনিটি যারা পালাগান করেন, বয়াতি গান করেন, বাউল, ফকির, সুফি, বৈষ্ণব, সহজিয়া, তারা তাদের জ্ঞান জগৎ থেকে আলাপ করেন। তাদের জ্ঞান জগতে ধরেন আমি 200 সমস্যা পাইলাম। আমার যে সমস্যা, আমি তো মনে করি যে আমরা এই যে যারা আজকে আমরা এইসব চিন্তাধারা, ট্র্যাডিশন, সেগুলাকে আমরা বাতিল, খারিজ এবং নিধনযোগ্য মনে করতেছি, তাদের জ্ঞানের জগৎটা কি দিয়ে তৈরি, এই প্রশ্ন কি আমরা করছি? অর্থাৎ আমি তো বলবো যে আমাদের ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া ধর্মবুঝ, সেইটার কারণে আমরা বাকি সকল রকম চিন্তাকে, বাকি সকল রকম এক্সপ্রেশনকে, বাকি সকল রকম ডিসকাসিভ ট্র্যাডিশনকে আমরা খারিজ এবং নিধনযোগ্য এবং বাতিল ঘোষণা করতেছি। এটাই সমস্যা। আমাদের সমাজে ইসলাম বিষয়ক বুঝের একটা বড় সমস্যা হচ্ছে এখানকার ইসলাম বুঝের মধ্যে গভীর ঔপনিবেশিকতা। এবং এইটা কেবলমাত্র ইসলাম যারা পরিচয় নিয়ে রাজনীতি করেন তাদেরই সমস্যা নয়। এখানে যারা নিজেদেরকে সেকুলার দাবি করি আমরা, যারা এখানে প্রগতিশীল দাবি করি, তাদের মধ্যেও অনেকের মধ্যেই এই ধর্ম বুঝের ক্ষেত্রে, এমনকি সেকুলারিজম বোঝার ক্ষেত্রেও এই ঔপনিবেশিকতার মাত্রাটা গভীরভাবে প্রভাবশালী। ফলে আমরা সকলে মিলে এই সমস্যা থেকে বের হওয়ার কোনো জ্ঞানতাত্ত্বিক দিশা আমাদের সামনে নাই। মানে এক ধরনের দিশেহারা অবস্থা, একটা দিশেহারা আছে। এই দিশেহারা অবস্থা থেকে বের হওয়ার জন্য আমাদের একটু নতুন করে ভাবা দরকার, একটু বিরতি নেওয়া দরকার, একটু পজ দেওয়া দরকার, একটু শান্ত হয়ে বসা দরকার যে আমাদের আসলে জ্ঞানের জগৎটা কেমন, চৈতন্যটা কেমন, কোন রকম কমন সেন্স দিয়ে আমরা সব কিছুকে ধামধাম বিচার করে রায় দিয়ে দিচ্ছি। এটাই আমাদের একটা, এবং এটা এক ধরনের, তখন হয় কি আমরা একটা সোকল স্বাভাবিকতার মধ্যে থেকে মূলত আমরা রিয়্যাক্ট করতেছি। এই রিয়াক্টিভ মোড থেকে বের হয়ে নতুন করে ভাবা দরকার যে আমরা এতকাল যেভাবে ধর্ম বুঝলাম, এতকাল যেভাবে আমরা ইসলাম বুঝলাম, এতকাল যেভাবে আমরা রাষ্ট্র বুঝলাম, এতকাল যেভাবে আমরা জাতি বুঝলাম, পরিচয় বুঝলাম, সেই বুঝের মধ্যে আদৌ মানে কোথাও সমস্যা আছে কিনা। সেই এই যে নতুন বোঝার কথা আপনি বলছেন, বিরতি নেওয়ার কথা বলছেন, এই বিরতিটা কে নেবে? সরকার, রাজনৈতিক দল, জনগণ, মানে সমাজ, কে নেবে? বিরতি বলতে বোঝাচ্ছি যে আমাদেরকে এক ধরনের ভাবনার শুরু করার যে চেষ্টা, সেটা করতে হবে। সেই চেষ্টা বিরতি নেওয়ার সুযোগ নেই আমাদের, তো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মানে ইনক্লুসিভ সোসাইটি যদি না হয়, তাহলে সেই ইনক্লুসিভ চিন্তা ভাবনার শুরুটা কোত্থেকে হবে? ইনক্লুসিভ সোসাইটি গড়ার আগেই ইনক্লুসিভিটি বিষয়ক চ্যালেঞ্জগুলো কি সেটা ভাবা শুরু করতে হবে। এটা আমার প্রস্তাব। যে আমরা চাইলেই হবে না যে ইনক্লুসিভ সমাজ হোক। ইনক্লুসিভিটির নামে তো অনেকে জুলুম করা শুরু করছে। সেকালের মুসলিম এখন জালিম হয়ে উঠছে। তো ফলে এই যে জালিম হয়ে ওঠার যে একটা নৈতিক বৈধতা সে পায়, কোত্থেকে পায়? একটা বিশেষ ধরনের পরিচয় বুঝ থেকে, বিশেষ ধরনের ধর্ম বুঝ থেকে পাচ্ছে, বিশেষ ধরনের সেকুলারিজম বুঝ থেকে পাচ্ছে। এই বৈধতা তো আবার সমাজের একটা অংশ থেকেও তো এই বৈধতা দেয়। আমি সেটা বলছি, ওইটাকে আমাদেরকে একটু ক্রিটিক্যালি বোঝা দরকার।
এবং এইটার জন্য আমি বিরতি বলছি যে এই কাজটা শুরু করতে হবে এইটা, কিন্তু অবশ্যই আমাদেরকে কাউকে নিধনযোগ্য করে ফেলার ব্যাপারে দাঁড়াতে হবে, এটা করা যাবে না। ট্যাগিং কালচার থেকে আমাদের বেরোতে হবে, সেটা করা যাবে না। এবং কাউকে কোনোভাবেই আইন নিজে হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না, এই জায়গাটা আমাদেরকে অ্যাক্টিভ থাকতেই হবে। বাংলাদেশ কি সেদিকে যাওয়ার আপাতত কোনো লক্ষণ দেখছেন আপনি? আমি লক্ষণ দেখি, কিংবা কি কি এলিমেন্ট থাকা উচিত যে হ্যাঁ বাংলাদেশ এই ভাবনাটা শুরু করবে, বাংলাদেশের সকল শ্রেণীর, সকল পেশা, সকল মতাদর্শের মানুষ একভাবে ভেবে যার যার মতটাকে শ্রদ্ধা করে মানুষ হিসেবে বেঁচে থাকার যে অধিকার একটা সমাজে, একটা রাষ্ট্রে, সেই দিকে বাংলাদেশ কিভাবে যাবে? সেই দিকে যাওয়ার জন্যে আমি মনে করি যে আমাদের মোটামুটি গত 16 বছরের ইতিহাস খুব ভালো করে বোঝা দরকার। এবং তার পাশাপাশি আমাদের গত এই ধরেন যে আমরা যেইভাবে একটা স্বাধীন রাষ্ট্র হয়েছি সেই প্রক্রিয়াটা বোঝা দরকার, এবং জাতীয়তাবাদের ট্র্যাপ সেটা বোঝা দরকার, পরিচয়বাদী রাজনীতির ট্র্যাপ সেটা বোঝা দরকার, এবং কি করে আমরা একটা মোটামুটি এক ধরনের সাম্য ন্যায় ইনসাফের বাংলাদেশ করব, সেটার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক রূপরেখাটা কী হবে সেটা নিয়ে গভীরভাবে ভাবা দরকার। আমি তো মনে করি যে একটা আলা বাংলাদেশে খুব, আমি একটু বলি এটা যে একটা আলা বাংলাদেশে মিসিং জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকে এখনো পর্যন্ত, এবং এই মিস থাকাটা আমাদের জন্য একটু সতর্কতার বিষয় মনে করি। সেটা হচ্ছে যে আমাদের এখানে ফ্যাসিস্টিক কর্তৃত্ববাদী শাসন কেন হাজির হয়, টিকে থাকে এবং আগামীতেও আসার সম্ভাবনা আছে, তার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা প্যাকেজ। এটা কিন্তু একটা কিছু কারণে হয় না, এটা প্যাকেজ, বিচ্ছিন্ন ঘটনা না, এটার সাথে রাজনীতি, অর্থনীতি গভীরভাবে যুক্ত। আমি আমি একটা একজন থিওরিস্টের টার্ম কোট করতেছি যে মানে পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম। আমাদের এই যে যারা আমরা উত্তর ঔপনিবেশিক স্বাধীন জাতিরাষ্ট্রগুলা, এই রাষ্ট্রগুলোর পুঁজিবাদের ধরনটা কি, এবং এই রাষ্ট্রগুলোতে বারবার কেন ফ্যাসিস্টিক কর্তৃত্ববাদী শাসন ফিরে ফিরে আসতে থাকে, এই প্রবণতা কেন থাকে, এটি নিয়ে তাত্ত্বিকদের অনেক কাজ আছে। তো আমি মনে করি যে আমরাও সেরকম একটা কনটেক্সটে আছি যেখানে এই আমাদের এখানকার পুঁজিবাদী অর্থনীতির যে ক্রাইসিস, এটা না ওই অর্থে পশ্চিমা অর্থে পুঁজিবাদ হয়ে যেতে পারে, না সে ভিন্ন কোনো রুট নিতে পারে যেটা মোর এগালিটেরিয়ান বা আরও অনেক বেশি সাম্যবাদী হবে ইত্যাদি, সেটা কোনো দিকে যেতে পারে না। এটা এক ধরনের বলতে পারেন যে অচল অবস্থা মধ্যে থাকে। এই অচল অবস্থা আসলে আমাদের এখানে অন্যভাবে প্রকাশিত হয়, কি পরিচয়বাদী রাজনীতি। এই বুদ্ধিবৃত্তিক চর্চা সমাজের যে অংশটা আসলে মানে সবাই তো নিশ্চয়ই এই জ্ঞানতাত্ত্বিক চর্চা করবে না, সমাজের যে অংশটাকে আমরা যেটাকে কোট আন কোট সুশীল সমাজ বলি, এই জ্ঞানতাত্ত্বিক চর্চা যাদের করার কথা, যাদের এই বুদ্ধিবৃত্তিক আলোচনাটা করার কথা, তারা কি মাঝে মাঝে সেই যে পরিচয় ভিত্তিক রাজনীতি তার কাছে নিজেকে আত্মসমর্পণ করেন? অনেকেই করেন, অনেকেই করছেন, এবং অনেকে করছেন বলে আজকে আমরা এইরকম সমস্যায় আরো গভীরভাবে ঢুকছি। এবং এইখানে আমাদের সেই জায়গা থেকে সমাজের ওই জ্ঞানতাত্ত্বিক চর্চা করার যে শ্রেণী, তাদেরকে এই সেই আমি যদি বলি সেই একটা পেরিফেরি, সেই যে একটা বাউন্ডারি লাইন, তার মধ্যে থেকে বেরিয়ে আসার উপায় কি তাহলে? মানে এটা কি তাদের নিজেদের বোধ থেকে বেরিয়ে আসতে হবে, নাকি এমন কোনো মেকানিজম, মেশিনারিজ আছে যার মাধ্যমে সমাজের ওই শ্রেণীটাকে বের করে আনা সম্ভব হবে? না, একটা কোনো সুইচ নাই যেটা টিপে দিলে আমাদের সমাধান হবে। কিন্তু আমি মনে করি যে যারা আমরা এটা নিয়ে ভাবতেছি, যারা অনেকেই ভাবতেছেন, আরও মানে এমন নয় যে বাংলাদেশে কেউ ভাবতেছে না, এটা কিন্তু ঠিক। ধরেন কালকে শাহবাগে যে জমায়েতটা হলো, যেখানে একটা ফ্যাসিস্ট গ্রুপ এসে হামলা করলো, সেই জমায়েতে স্বতঃস্ফূর্ততা মানুষের অংশগ্রহণ, সারা দেশে এই যে জুলুমটা হচ্ছে, এই যে মাজার ভাঙা হচ্ছে, এই যে আদিবাসীদেরকে হামলা করা হচ্ছে, এই যে নন বাইনারি মানুষদেরকে হামলা করা হচ্ছে, এটার বিরুদ্ধে কিন্তু মানুষ আছে, এটার প্রতিবাদ মানুষ করতেছেন। ফলে মানুষ সমাজে চিন্তা করতেছেন, মানুষ সমাজে ভাবতেছেন। হয়তো আমরা কয়েকজন বুদ্ধিজীবীকে দেখব যারা ফ্যাসিস্ট পলিটিক্সের দিকে হাওয়া দিচ্ছেন, কিন্তু বাদ বাকি সবাই এই কাজ করতেছেন না। কিন্তু সেই অংশের মধ্যে কিছু লিমিটেশন আছে, অর্থাৎ সমাজে মানুষ ভাবতেছেন, এটার ক্রাইসিসটা উপলব্ধি করতেছেন, কিন্তু ক্রাইসিসটার কারণটা বোঝার ক্ষেত্রে হয়তো আমাদের আরও ভাবতে হবে, আরও একটু পরিশ্রম করতে হবে। ইন্টেলেকচুয়াল লেবারটা, বুদ্ধিভিত্তিক পরিশ্রমটা আমাদের করতে হবে। ওইখানে আমরা সামান্য একটু লেজি আছি, ওখানে আমাদের একটা আলস্য আছে। ওই জায়গাটা আমাদের যদি একটু পরিশ্রম করি এবং সেটার ভিত্তিতে একটা নতুন রকম সাংস্কৃতিক, সামাজিক আন্দোলন গড়ে তুলি, বুদ্ধিবৃত্তিক আন্দোলন গড়ে তুলি, সেইটা দিয়ে আমরা আমাদের প্রচলিত রাজনীতিকেও চ্যালেঞ্জ করতে পারবো, মেইন স্ট্রিম রাজনীতিগুলোকে, দলগুলোকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো, প্রশ্ন করতে পারবো, এবং তারা তখন ট্রান্সফরমেশনের একটা প্রণোদনাও পাবে যে আমি যদি এইসব লেজিট আলাপ যদি রেসপন্স না করি, তা আমি তো বাতিল হয়ে যাব। ফলে এই দায়িত্বটা আমি মনে করি যে সমাজের যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, সংস্কৃতিকর্মী বলি, একাডেমিশিয়ান বলি,
সাংবাদিক সভা মানে বুদ্ধিজীবী বলতে সবাইকে বলছি, তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে যে এই জায়গাটায় একটু সময়, মনোযোগ এবং পরিশ্রম করা। মানে আলাপটা চালিয়ে যেতে হবে আর কি অবশ্যই আমাদেরকে সবাইকে, এবং আলাপ চালাতে হবে। আবার একই সময়ে সবার মানসিক, সবার স্পর্শকাতরতা সেটিও মাথায় রাখতে হবে। তবে আপনি যেটি বলছিলেন যে লিমিটটা হচ্ছে আমি কাউকে নিপীড়নযোগ্য করে তুলবো না, একদমই। আইনটা হাতে তুলে নিতে পারবো জি। না। এখানে নিশ্চয়ই রাষ্ট্রের একটা বড় দায় আছে। অবশ্যই যাতে- রাষ্ট্র, এই কারণে রাষ্ট্র যদি রাষ্ট্র এইটুকু না করে তাহলে তো রাষ্ট্র দরকার নেই আমাদের। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের সমান মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা। জি। এইখানে রাষ্ট্রকে থাকতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ অরূপ রাহি, চমৎকার আলোচনা করেছেন। আপনাকে আমরা ধন্যবাদ। নিশ্চয়ই এই আলাপটা চালিয়ে যাব। কথা বলছিলাম লেখক ও গবেষক অরূপ রাহির সাথে। কথা বলছিলাম সমাজের যে এই মুহূর্তের বাস্তবতা, সহিষ্ণুতা, সেটি কোন দিকে যাচ্ছে এবং আগামীর বাংলাদেশে এই দেশ কেন আসলে সবার হয়ে উঠছে না। আপনাদেরকেও প্রশ্ন করতে চাই, এই দেশ কেন সবার হয়ে উঠছে না? আপনাদের মন্তব্যগুলো জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।